ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সাব্বির ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা অনেক সময় ইংরেজি গ্রামার পড়ি, ঠিক আছে, কিন্তু ইংরেজি গ্রামারের কিছু বেসিক সাইট আছে যে জিনিসগুলো যদি আমরা আগে থেকে রপ্ত করতে পারি তাহলে আসলে আমাদের ওই গ্রামারগুলো বোঝাটা অনেক বেশি ইজি হয়ে যায়। আর সেক্ষেত্রে আমি মনে করি অক্সিলারি ভার্বের যে পার্টটা, এই পার্ট যদি তোমাদের খুব ভালোভাবে আয়ত্তে থাকে তাহলে তোমাদের ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিকসগুলো বোঝাটা অনেক বেশি সহজ এবং বোধগম্য হবে। বিশেষ করে ট্যাগ কোয়েশ্চেন, চেঞ্জিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, এই বিষয়গুলো তোমার কাছে অনেক বেশি ইজি মনে হবে। তো আমরা অক্সিলারি ভার্ব বলতে সাধারণত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড এরকম অনেকগুলো ভার্ব আমরা জানি বা একসাথে বলতে পারি। কিন্তু আমি যখন স্টুডেন্টদের জিজ্ঞাসা করি বি ভার্ব কোনগুলো, হ্যাভ ভার্ব কোনটা, পিওর মডেল কোনটা, সেমি মডেল কোনটা, তখন তারা দেখা যায় পার্ট বাই পার্ট বলতে পারতেছে না বা একটার সাথে আরেকটা মিক্স করে ফেলতেছে। অথবা বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি, পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি, এই জিনিসগুলো যখন জিজ্ঞাসা করা হয় তখন তারা আসলে এটা উত্তর দিতে পারতেছে না বা উত্তর দিতে গিয়ে সমস্যায় পড়ছে। তো তুমি আজকে আমাদের ক্লাসটার মাধ্যমে আমরা অক্সিলারি ভার্বটাকে এমনভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব, যদি তুমি এটা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করছি তুমি এটা বুঝতে পারলে তোমার কাছে বিভিন্ন গ্রামারের অনেক জটিল রহস্যগুলো অনেক বেশি ইজি হয়ে যাবে। তো স্টুডেন্টস, আমরা সময় নষ্ট না করে চলে যাব আমাদের মূল টপিকসে। তো প্রথমে আমরা আমাদের অক্সিলারি ভার্ব কত প্রকার এটা জেনে নেব। এই ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে অক্সিলারি ভার্বকে আমরা পাঁচটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? যে পাঁচটা ভাগে আমরা অক্সিলারি ভার্বটাকে ভাগ করে নেব। ফার্স্ট, নাম্বার 1 বি ভার্ব, নাম্বার 2 হ্যাভ ভার্ব, নাম্বার 3 ডু ভার্ব, নাম্বার 4 পিওর মডেল এন্ড নাম্বার 5 সেমি মডেল। এই পাঁচটা ভাগে আমরা অক্সিলারি ভার্বকে যদি সুন্দরভাবে বুঝতে পারি তাহলে দেখবে তোমার গ্রামারের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো তোমার কাছে অনেক বেশি প্রাণবন্ত এবং অনেক বেশি ইজি মনে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা যে শব্দগুলোকে বুঝি বা যে ভার্বগুলোকে বুঝি সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং এবং বিন। এই 8টা ভার্ব হচ্ছে বি ভার্বের অন্তর্গত। অবশ্যই মনে রাখতে হবে 8টা মাত্র ভার্ব থাকবে বি ভার্বের মধ্যে। এবার আমরা এই বিভাগটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, যে আসলে আমরা শুধু এটা মুখস্থ রাখলে হবে না, বরং এই বিভাগগুলোকে টেন্স অনুযায়ী আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই আসবো, আমরা যদি প্রতিটা ভার্বের একটা বেস ফর্ম বা মূল ফর্ম আছে যেখান থেকে প্রত্যেকটা ভার্বের উৎপত্তি হয়। যেমন আমরা দেখেছি গো এবং গোস, আবার এই গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান। তার মানে এই গান বলো, ওয়েন্ট বলো, এই শব্দগুলো মূলত এসেছে কোথা থেকে? গো থেকে, মূল ফর্ম হচ্ছে গো। ঠিক তেমনি এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, এই শব্দগুলোর একটা বেস ফর্ম বা মূল ফর্ম আছে, মূল শব্দ আছে। সেটা কি? সেটা হচ্ছে বি। যদি বলি আমরা বি ভার্বের বেস ফর্ম কোনটা, সেটা হবে কি? বি। আমরা বিভিন্ন শূন্যস্থানে লেখা দেখি, শূন্যস্থানের উপরে যে উইথ ক্লু দেয়া থাকে সেই উইথ ক্লুতে বি দেয়া থাকে। এখন আমরা কিন্তু কখনো বি ইউজ করছি না, বির পরিবর্তে আমরা কি ব্যবহার করছি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিং, যে কোনো একটা ইউজ হতে পারে। তার মানে বি দ্বারা বি কে বোঝায় না, বরং এই বি হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর বেস ফর্ম বা মূল ফর্ম। এরপর আসো প্রেজেন্ট ফর্ম। যদি আমরা বলি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম কি? বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর, এই তিনটে হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, এম শব্দটা শুধুমাত্র আই এর পরে এম বসে। প্রেজেন্ট টেন্সে আই এর পরে আমরা জানি শুধুমাত্র এম বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ইজ, আর বাকি সকল ক্ষেত্রে বসবে সাধারণত আর। এটা প্রেজেন্ট টেন্সের বেলায়। বি ভার্বের পাস্ট ফর্ম কি? বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। এক্ষেত্রে একই কথা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে পাস্ট টেন্সে ওয়াজ বসে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে পাস্ট টেন্সে ওয়্যার বসে। এবারে আসো এই বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। যে ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইজের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? আসলে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। এই বিন হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর যদি তোমার কখনো দেখা যায় এখানে আমার একটা ওয়াজ আছে বা ওয়্যার আছে, ওয়াজের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। এখন আমি কি তাহলে লিখবো কি? ওয়াজিং? অবশ্যই না। কেননা আমরা জানি ভার্বের সাথে আইএনজি সবসময় ভার্বের বেস ফর্মের সাথে যুক্ত হয়। তাহলে আমাকে আগে দেখতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যারের বেস ফর্ম কি? বি। তাহলে আমি যদি এদের কোনোটার সাথে আইএনজি যুক্ত করতে চাই তাহলে সেটা হবে বিং। তার মানে এই বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং। আশা করি বি ভার্বটা সম্পূর্ণরূপে তোমরা বুঝতে পেরেছো।
এ পর্যায়ে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব বলতে আমরা যে ভার্বগুলোকে বুঝি সেগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এখানে দেখো তিনটা ভার্ব হচ্ছে হ্যাভ ভার্ব। এখানেও আমাদের হ্যাভ ভার্বের বেস ফর্ম কোনটা? মূল ফর্ম, বেস ফর্ম হচ্ছে হ্যাভ। হ্যাভ হচ্ছে আমাদের বেস ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম কোনটা? প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ। এক্ষেত্রে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ ইউজ করব, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ ইউজ করব। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা পেলাম হ্যাভ এবং হ্যাজ। আর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তার মানে হ্যাভ হ্যাজ এটা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এখন প্রশ্ন থাকে তাহলে আইএনজি ফর্ম কোনটা? ওই যে বললাম সবসময় আইএনজি কখন বেস ফর্মের সাথে যুক্ত হয়। তাহলে যেহেতু হ্যাভ ভার্বের বেস ফর্ম হ্যাভ, তার মানে আইএনজি যোগ করলে হবে হ্যাভিং। ইয়েস, ইউ আর রাইট, যে আইএনজি যোগ করলে হবে হ্যাভিং। এ পর্যায়ে ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে আমরা তিনটা ভার্ব পেয়ে থাকি। কি রকম? ডু, ডাস এবং ডিড। এই তিনটা শব্দ হচ্ছে ডু ভার্বের মধ্যে, তিনটা ভার্ব হচ্ছে ডু ভার্বের মধ্যে। এক্ষেত্রে দেখো ডু ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু, প্রেজেন্ট ফর্ম ডু এবং ডাজ। এক্ষেত্রে মাথায় রাখতে হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ডাস এবং অন্য সকল ক্ষেত্রে বসবে ডু। এবং এই ডু ডাজ এটার পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আর এক্ষেত্রে আরো একটা বিষয় আমরা ক্লিয়ার করে নেওয়া ভালো। আমরা জানি ডু, ডিড, ডাজ এগুলোর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, কিন্তু আমরা এখানে ডানটাকে রাখি নাই। কেন রাখিনি? কারণ হচ্ছে ডান কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না, এ কারণে আমরা ডানটাকে এখানে উল্লেখ করিনি। এ পর্যায়ে আসো পিওর মডাল। মডাল ভার্বকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পিওর মডাল আর একটা হচ্ছে সেমি মডাল। তো পিওর মডালের মধ্যে আমরা সাধারণত 9টা ভার্ব পেয়ে থাকি। এগুলো হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট আর হচ্ছে মাস্ট। এই 9টা ভার্বকে বলা হয় পিওর মডাল ভার্ব। আর যদি সেমি মডাল ভার্বের কথা বলতে যাই সেক্ষেত্রে আমরা যে ভার্বগুলো পাই এগুলো হচ্ছে নিড, ought to, dare, used to, be used to, get used to, addicted to, এরপর am to, is to, are to, was to, were to, have to, has to, had to, would better, would rather, had better, had rather। এখানে আমরা অনেকগুলো শব্দ পেয়ে যাই। তার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখো প্রথমত কয়েকটা ভার্ব আমরা পেয়েছি কি, যে নিড। নিড হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। এরপর যদি আমরা বলি ought to হচ্ছে একটা সেমি মডাল ভার্ব। এবার dare to এটা একটা সেমি মডাল ভার্ব। এরপর আমরা পেয়ে থাকি be going to বলতে ওই যে বললাম বি বলতে কি বোঝায়? am, is আর was were। সেক্ষেত্রে am going to হতে পারে, is going to, are going to, was going to, were going to, যে কোনো একটা এখানে হতে পারে। এছাড়া আছে be used to বলতেও কিন্তু আমরা ওই ভার্বগুলোকে বুঝি am used to, is used to, was used to, were used to, হ্যাঁ এরকম ভার্বগুলো পেয়ে থাকি। এছাড়া যে কোনো বি ভার্বের সাথে মানে am, is আর was were এগুলোর সাথে তুমি যদি টু যোগ করে দাও তাহলে সেটাও কি সেমি মডাল ভার্বে পরিণত হবে। যেমন am to, is to, are to, was to এবং were to। আবার যে কোনো হ্যাভ ভার্বের সাথে যদি তুমি টু ইউজ করো তাহলে সেটাও কি সেমি মডাল ভার্ব হয়ে যাবে। যেমন have to, has to এবং had to। তার মানে এছাড়া আর কয়েকটা ভার্ব আছে কি would better, would rather, had better এবং had rather। এগুলো হচ্ছে সেমি মডাল ভার্ব। তো এই পর্যায়ে আমরা একটা সিম্পল কনফিউশন দূর করার চেষ্টা করব। আমরা অনেক সময় সেন্টেন্সে দেখি এরকম থাকতে পারে উইল বি, শ্যাল বি অথবা শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এরকম শব্দগুলো থাকতে পারে। এখন কথা হচ্ছে আমি যতগুলো ভার্বের প্রকারভেদ বললাম বা যতগুলো ভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম কোথাও তো উইল বি বললাম না, শ্যাল বি বললাম না, শ্যাল হ্যাভ বিন বললাম না, উইল হ্যাভ বিন বললাম না। তাহলে এই ভার্বগুলো কোন ভার্বের অন্তর্গত হবে? সবসময় মাথায় রাখবে একসাথে যদি 2টা 3টা 5টা 10টা অক্সিলিয়ারি ভার্ব থাকে তুমি দেখবে সবসময় লাস্ট অক্সিলিয়ারি ভার্ব কি আছে। যেমন যদি বলি উইল বি, এখানে উইলের পরে আছে কি বি, দ্যাট মিন্স এটা বি ভার্বের অন্তর্গত হবে। শেষ ভার্বটা যেটা হবে আমরা ওই ভার্বের অন্তর্গত করব। তার মানে উইল বি বা শ্যাল বি এখানে এটা হচ্ছে বি ভার্বের অন্তর্গত এবং এখানে বি ভার্বের যে গ্রামাটিক্যাল রুলস সেটা ইউজ হবে। আবার যদি বলি শ্যাল হ্যাভ বিন, এই যে শ্যাল হ্যাভ বিন লাস্ট ভার্ব আছে বিন, তার মানে বিন হচ্ছে বি ভার্ব, দ্যাট মিন্স শ্যাল হ্যাভ বিন এটাও বি ভার্বের অন্তর্গত। তাহলে এটাও এখানেও কি আমাদের ওই যে বি ভার্বের যে গ্রামাটিক্যাল রুলস সেটাই আমাদের ইউজ হবে। আর এক্ষেত্রে খুব ইজিলি বুঝতে পারো শ্যাল হ্যাভ বিন, এই যে হ্যাভ আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা মানে সরি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। আর এই কারণে কিন্তু বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি বিন, এজন্য এখানে বিন বসেছে।
একই রকম শ্যাল বা উইল, এটা হচ্ছে পিওর মডাল ভার্ব। পিওর মডালের পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, আর এই কারণে কিন্তু এখানে উইল বা শ্যালের পরে বি ইউজ হয়েছে। তো আশা করছি সিম্পল কনফিউশন যদি কোনোটা থাকে তোমাদের সেটা অবশ্যই দূরীভূত হয়েছে। তো আজকের ক্লাস থেকে আমরা যেগুলো জানলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, পিওর মডাল, সেমি মডাল, প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমরা বুঝে নিলাম। এই টেন্স অনুযায়ী বুঝে নিলে কি উপকারগুলো হবে বা কি লাভটা হবে, কিভাবে তুমি গ্রামার বিষয়গুলো বুঝতে পারবে, এই জিনিসগুলো আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে পরবর্তী পর্যায়ে তোমাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা এই অক্সিলারি ভার্বগুলো টেন্স অনুযায়ী সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করো। আর এটা যদি মুখস্থ করতে পারো সেক্ষেত্রে তুমি ইজিলি দেখতে পারবে যে তোমার অন্যান্য গ্রামারগুলো অনেক ইজি হয়ে যায়। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, যেমন আমরা যদি ট্যাগ কোয়েশ্চেন করতে যাই, ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে কিন্তু আগে দেখতে হয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা। তোমার অক্সিলারি ভার্বগুলো মুখস্থ থাকলে তোমার এটা নিয়ে টেনশন করতে হয় না। তুমি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে আগে দেখতে হয় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা, সেক্ষেত্রে তোমাকে আগে অক্সিলারি ভার্ব জানতে হবে। এই যে জিনিসগুলো, এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে যদি তুমি অক্সিলারি ভার্বটা খুব সুন্দরভাবে বুঝতে পারো। আমাদের নেক্সট ক্লাসে এই অক্সিলারি ভার্বের উপরে কতগুলো গ্রামাটিক্যাল রুলস আছে এবং সেই রুলসগুলো কিভাবে প্রয়োগ হয় এই বিষয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।